হ্যালো ফার্স্ট ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের যে ক্লাস, সেই ক্লাসের আমরা নিব হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সো এই প্রশ্নটা হচ্ছে যে, হাউ ডাজ ক্যাথরিন ম্যানসফিল্ড ডিপিক এ শার্প কন্ট্রাস্ট বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস ইন হার স্টোরি ইন দ্য গার্ডেন পার্টি। অর্থাৎ গার্ডেন পার্টিতে তিনি যে মানে জিনিসটা লিখেছেন সেটা হচ্ছে যে একটা শার্প কন্ট্রাস্ট, একটা পার্থক্য, খুবই মানে শার্প, তীব্র একটা পার্থক্য তিনি এখানে এঁকেছেন। এবং সেই পার্থক্যটা হচ্ছে হ্যাভস এবং নট, মানে হ্যাভ নটস। তার মানে হচ্ছে থাকা এবং না থাকা, বা যেটা বলা যেতে পারে যে ধনী দরিদ্রের ভেতরে যে পার্থক্য, সেরকম একটা পার্থক্যের কথা এখানে বলছে। বা আরেকটা জিনিস, এটার প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে তৎকালীন যে কন্টেম্পোরারি যে সোসাইটি, সেই সোসাইটিটাকে তিনি ডিপিক্ট করেছেন। আবার একই সঙ্গে এই প্রশ্নটা, তুমি এই যে স্টোরিটা, সেটার যদি থিমটা তুমি জানা থাকে, তাহলে তুমি ওই থিমটা লিখে দিয়ে আসলেই মূলত এইটার অ্যান্সার হয়ে যাবে। এটা জাস্ট একটু যখন দেখা যায় যে কোশ্চেনগুলো একটু কঠিন করে, তখন এই জাতীয় কোশ্চেনগুলো করে থাকে। কারণ এগুলো তখন একটু স্টুডেন্টরা বুঝতে মানে কঠিন হয় তাদের জন্য, যার জন্য এরকম ধরনের কোশ্চেন মানে পেঁচিয়ে কোশ্চেন করা হয়। সো এটা জাস্ট, তোমরা যদি এইটার সামারিটা, এই প্রশ্নটা সাপোজ চলে আসলো পরীক্ষায়, তোমরা যদি এই গার্ডেন পার্টির থিম এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা যদি লিখে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা যাই হোক, গার্ডেন পার্টির যে থিম বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা যে কন্ট্রাস্ট, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই যে গার্ডেন পার্টি যেটা, এটা তোমরা জানো যে লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। এটা তার একটা খুব সুন্দর একটা স্টোরি, এবং এখানে তিনি যে লাইফের বিভিন্ন শিক্ষা বা লাইফ লেসন যেটা, সেইটা খুব সুন্দরভাবে এখানে চিত্রিত করেছেন। এবং এই স্টোরিটা মূলত একটা গার্ডেন পার্টিকে অ্যারেঞ্জ করে, যেটা অ্যারেঞ্জ করেছে একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এবং সেই ফ্যামিলির একটা সদস্য, সেটা হচ্ছে লরা শেরিদান, যার বয়স হচ্ছে 12 বছর, এবং সেই মূলত এই স্টোরিটার সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। এবং তাকে কেন্দ্র করে সমস্ত যে ঘটনাবলী, সেগুলো জড়িত এখানকার। তো এখানে এই স্টোরিতে অথরেস বা অথর যেটা, অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ড, তিনি এক্সপ্লোর করতে চেয়েছেন বিশেষ করে মৃত্যু এবং মৃত্যুর যে ইনফ্লুয়েন্স, মৃত্যুর যে প্রভাব লড়ার উপরে পড়ছে, সেইটা তিনি এখানে এক্সপ্লোর করতে চেয়েছেন। এবং লরা যে তার ম্যাচিউরিটির দিকে আগাচ্ছে, তার যে 12 বছর বয়সে যে এখন ম্যাচিউরড হচ্ছে, অ্যাডাল্টহুডের দিকে আগাচ্ছে, বা তার ভেতরে যে বিবেক বোধ, সেটা যে কাজ করছে বা করা শুরু করেছে, সেই বিষয়টা এখানে তিনি ডিপিক্ট করেছেন বা তুলে ধরেছেন। তাহলে আমরা যদি সামনে আগাই, তাহলে দেখতে পাই যে এই স্টোরিটা মূলত শুরু হচ্ছে যে একটা গার্ডেন পার্টি হবে, ঘরোয়া একটা পার্টি হবে। সেই পার্টির প্রিপারেশন দিয়ে, মানে প্রিপারেশনটা হচ্ছে সকালবেলা থেকেই। সো সেইটার প্রিপারেশন নিয়ে, গার্ডেন পার্টির যে প্রিপারেশন, সেটা দিয়েই মূলত এই স্টোরিটা শুরু হচ্ছে। লরা, সে খুবই ব্যস্ত, যারা সে গার্ডেন পার্টির যে আয়োজন করতেছে তাদেরকে দরকারি হচ্ছে ডিরেকশন দিচ্ছেন। এবং মেম্বার্স অফ শেরিদান ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারাও খুবই আনন্দ ঘন মুডে রয়েছে। এবং আহ, এবং তারা এই যে পার্টি, সেই পার্টিতে খুব গর্জিয়াস ভাবে, তারা গর্জিয়াস ওয়েতে তারা নিজেকে এই পার্টিতে উপস্থাপন করবে এবং পার্টিতে তারা অংশগ্রহণ করবে সেজন্য। কিন্তু the sense of joy surrounding the party and its preparation were marred slightly by the death of a poor neighbor. কিন্তু এই যে পার্টির যে আনন্দ ঘন যে অবস্থা, বা পার্টির যে একটা জাঁকজমক প্রিপারেশন, সেটার ভেতরে একটু ঘাটতি পড়ে যায়। কারণ হচ্ছে তাদের এক প্রতিবেশী, তার নাম হচ্ছে স্কট, সে মারা যায়। এবং সে মারা যাওয়ার সংবাদে আসলে তাদের ভেতরে একটা ওই আনন্দটা আর থাকে না, একটু কমে যায়। লরা, এটা সে ছিল শেরিদান ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে। এবং এ ওয়েলদি অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তোমরা জানো যে শেরিদান ফ্যামিলি অনেক ওয়েলদি এবং অ্যারিস্টোক্রেটিক, অভিজাতীয় একটা ফ্যামিলি, এবং তারা ইংল্যান্ডে বসবাস করে। লরার ওয়ার্ল্ড রিভলভড রাউন্ড দ্য
থিংস ইন লাইফ। লরা লরা ছোট বাচ্চা, 12 বছরের, তার লাইফটা পরিপূর্ণ বিভিন্ন ভালো ভালো জিনিস বা অভিজাতীয় বিভিন্ন জিনিসের মাধ্যমে, যেমন গার্ডেন পার্টি, ড্যান্স, ফ্লাওয়ার, এই জাতীয় আরো যে বিষয়গুলো, যে বড়লোকদের যে কাজ কারবার সেগুলো নিয়ে আর কি। কিন্তু সে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মতো ছিল না একটা দিক দিয়ে, এবং সে ছিল খুবই সিম্প্যাথেটিক। গরিবদের প্রতি তার একটা সহানুভূতি কাজ করত, এবং যে সময়টাতে শেরিদান ফ্যামিলির আর কারো ভেতরে এই অনুভূতিটা কাজ করে না বা এরকম বিবেকবোধ যেন কারো নেই, সেই অবস্থায় এই ছোট্ট মেয়েটার ভেতরে এগুলো কাজ করছে। যখন লরা শুনতে পেল যে তার একজন প্রতিবেশী মারা গেছে, মৃত্যু হয়েছে, সে খুবই আপসেট হয়ে পড়লো, এবং সে চিন্তাই করতে পারছিল না যে এই অবস্থায় আমার প্রতিবেশী যখন মারা গেছে, এই অবস্থায় সেই পার্টিটাকে কন্টিনিউ করবে, এটা যেন সে চিন্তাই করতে পারছে না। সে সবাইকে, তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে সাজেস্ট করে এই পার্টিটাকে বা এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। এবং এটা এই জন্য করছে যে তার ফ্যামিলি, তার প্রতিবেশী যাকে মারা গেছে তাকে যে রেসপেক্ট শো করছে, সেই রেসপেক্টের দেখানোর জন্য আসলে এই পার্টিটা ক্যান্সেল করতে চাচ্ছে। কিন্তু তার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা পুরোপুরি একেবারে অদ্ভুত টাইপের আচরণ শুরু করলো। তারা কেউই যেন এটা বন্ধ করতে চাচ্ছে না। আফটার দ্য পার্টি, হোয়েন হিজ ব্রাদার লরি কেম, যখন তার ভাই লরি আসলো, শি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞাসা করলো তার মা যে ডেডম্যানস ফ্যামিলিকে ভিজিট করার জন্য, উইথ সাম লেফট ওভার অফ দ্য পার্টি, পার্টিতে বেঁচে যাওয়া কিছু জিনিসপাতি বা উপহার বা খাবার দাবার এগুলো নিয়ে ওই ডেডম্যানের ফ্যামিলিকে দেখতে যেতে বললো। কিন্তু লরা, সে চিন্তা করলো, সে ভাবছিল যে এইটা হচ্ছে আনওয়াইজ হবে, অবিবেচক একটা কাজ হবে। কারণ দ্য আইডিয়া অফ সেন্ডিং দ্য লেফট ওভার, অর্থাৎ পার্টিতে বেঁচে যাওয়া জিনিসগুলো পাঠিয়ে ওই মৃত বাড়িতে যাওয়াটা, এটা খুব একটা ভালো বিহেভ করা হবে না ওই ফ্যামিলির সাথে, এবং এটা এক ধরনের দেখানো সহানুভূতি হবে, অর্থাৎ লোক দেখানো সহানুভূতি। তো সেজন্য সে এটাকে ভালো মনে করলো না, এবং প্রথমে লরা ইচ্ছা প্রকাশ করছিল না যে না, এটা যাওয়ার দরকার নাই। কিন্তু অ্যাট লাস্ট শি ওয়েন্ট দেয়ার, কিন্তু পরবর্তীতে তাকে সেখানে যেতেই হয়েছিল। কেননা এই যে রিপেন্টেন্ট, অর্থাৎ যারা হচ্ছে এখানকার, আচ্ছা, সো তাকে যেতে হয়েছিল এবং সেখানে গিয়ে তার সহানুভূতি বা সমবেদনা জানাতেই হয়েছিল, এবং লেস আলা ফ্রক পরে বা জামা পরে এবং একটা বড় হ্যাট পরে তাকে সেখানে যেতে হয়েছিল। লরা খুবই নার্ভাস ছিল যখন সে সেখানে পৌঁছালো, কারণ সে অনুভব করতে পারছিল, এক ধরনের গিল্টি ফিল করতে পারছিল সে নিজের ভেতরে তার এই পার্টি চালানোর জন্য। যখন একজন মানুষ বা তার প্রতিবেশী মারা গেছে, সেই সময়টাতে পার্টি চলেছে, সো এই বিষয়টা নিয়ে সে নিজের ভেতরে একটা গিল্টি ফিল করতে থাকলো। সে একটা মানে শি গেভ এ লাউড চাইল্ডিশ শব। সে যখন ডেড বডিটা দেখার পরে তার এই স্বভাবসুলভ যেই কান্নাকাটি, সেই রকমের একটা লাউড কান্নাকাটি সে যেন, বা চাইল্ডিশ একটা আচরণ সে শুরু করলো। শি ওয়াজ, সে ছিল মূলত একজন 12 বছরের, 12 বছর বয়সের একজন শিশু, কিন্তু সে চিন্তা করছিল যে এটা মাস মোর অফ অ্যান অ্যাডাল্ট, মানে এটা অনেকটা অ্যাডাল্টের মতো, বড়দের মতো একটা আচরণ। দ্য ডেড ম্যানস পিসফুল রিমোট ফেস, ডেড ম্যানের যে শান্তিপূর্ণ এবং দূর থেকে দেখা যে ফেসটা, সেটা দেখে অনেক ডিভাইন লাগছিল তার কাছে, অনেক সুন্দর লাগছিল তার কাছে। দেন দ্য লাফটার, অর্থাৎ হাসি মাখা মুখের চেয়ে যেন এটা অনেক সুন্দর দেখাচ্ছিল। দ্য ব্যান্ড অ্যান্ড হার লেস ফ্রক, বলছে যে ব্যান্ড, তারপর তার লেস ফ্রক, এই সব কিছুই, বিগ বিউটিফুল হ্যাট, এই সব কিছু মিলেই তার খুব ভালো লাগছিল। She tried to lessen her guilt. She tried to lessen her guilt by asking forgiveness for her hat. এই
লরা তার মাথায় যে বড় হ্যাট রয়েছে এটার জন্য সে আসলে ক্ষমা চাচ্ছিল এবং এইভাবে সে তার নিজের ভেতরের যে গিল্টি ফিলটা এটা সে কমাতে চাইলো, কিন্তু বাই ডুইং সো, কিন্তু এটা করেও she asked forgiveness for her own self for having the party। এটা করার পরেও সে এই পার্টিটাকে আয়োজন করার কারণে সে আরো আবার হচ্ছে ক্ষমা চাইলো, এবং অ্যাট লাস্ট শি হ্যাড এ সেলফ রিয়েলাইজেশন, পরবর্তীতে তার ভেতরে একটা সেলফ রিয়েলাইজেশন আসলো যে পিসফুল ড্রিমিং এবং হ্যাপি লুকিং ফেস অফ দ্য ডেড ম্যান ওয়াজ মাস মোর লার্জ, আরও বেশি বড় ছিল, নোবেল ছিল দেন দ্য ইউজলেস পার্টি। বলতে ওই পার্টির চেয়ে ওই ডেড ম্যানের যে ফেস, ডেড ম্যানের যে পিসফুল ড্রিমিং এবং হ্যাপি লুকিং ফেস, এটা আরো বেশি ভালো ছিল পার্টির চাইতে। এভাবেই ডেথ অফ এ ইয়াং ম্যান হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, এভাবে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট ফেলেছিল এই ইয়াং ম্যানের মৃত্যু এই লরার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে। বিশেষ করে লরা যে এখন ম্যাচুরিটির দিকে আগাচ্ছে, এই সময়টা তার যে আন্ডারস্ট্যান্ডিং এবং তার যে স্যাক্রিফাইস করার যে বিষয়, এই বিষয়গুলো সেন্স তার ভেতরে কাজ করছিল, এবং এটাই হচ্ছে মূলত এই যে স্টোরি, সেই স্টোরিটার থিম বা মেইন কথা। সো আশা করি এটা বুঝতে পেরেছো, এবং এইটা বোঝার পরে এখন হ্যাভস অ্যান্ড হ্যাভ নট, এটা এটা এখনো ক্লিয়ার না, এটা নিয়ে আরেকটু ক্লিয়ার করা দরকার। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব এরপরে। আজকে এই থিমটাই শুধু জেনে রাখো, এবং পরবর্তীতে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।